সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে তাকে তার পরিবারের কাছে ফোন করে তাকে আসলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়টি আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমার নানা যুদ্ধ করেছিল অন্যায় অনিয়ম বা এই সমস্যাগুলোর বিরুদ্ধে, এখন আবার তাদেরই একটা উত্তরাধিকারী অংশ বা হচ্ছে আমাদের একটা উত্তরাধিকারী অংশ আবার বৈষম্য তৈরি করছে। এবং আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে বলে দিতে চাই যে এটা শুধু মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে না, এটা সার্বজনীন যে 56% কোটা আছে আমাদের দেশে, তাদের সবগুলা কোটার বিরুদ্ধে। দেখেন পোষ্য কোটা আছে, আরো নানান কোটা আছে। তো কোটা আসলে কাদের জন্য প্রযোজ্য এটা আমাদের আগে বুঝতে হবে। কোটাটা তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে অনগ্রসর জাতিগোষ্ঠী, যারা হচ্ছে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন পিছিয়ে না থেকে তাদের জন্য কোটাটা প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে এই বৈষম্য আমাদের এই সোনার বাংলায় বা মুক্তিযুদ্ধের এই বাংলায় বৈষম্য হতে পারে না। আমরা একটু জানতে চাচ্ছি আপনাকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল সেই বিষয়টি আমরা একটু আসলে জানতে চাচ্ছি। আপনি বলেছিলেন আমরা সরাসরি সম্প্রচার আছে, আমরা একটু জানতে চাচ্ছি আপনার এই যে প্রাণনাশের হুমকির বিষয়টি। আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল রাত, এবং আমি একটা ভিডিও বার্তা প্রকাশ করেছি, গতকাল রাত আনুমানিক 10টা 25 দিকে, তখন গতকাল 7 তারিখে 10টা 25 দিকে আমার আব্বুকে একটা ফোন কল দেওয়া হয় অজ্ঞাত নাম্বার থেকে, এবং আব্বুকে বলা হয় যে আপনি কি রাফির আব্বা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার ছেলে? আব্বু বলে যে হ্যাঁ আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। তারপর বলা হয় যে আপনার ছেলে যে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, আপনার ছেলেকে যদি ফিরিয়ে না নেন বা হচ্ছে কোটা এই আন্দোলন থেকে সরিয়ে না নেন তাহলে আপনার ছেলেকে হয়তো আপনারা জীবিত পাবেন না, আপনার ছেলের লাশটা আপনারা পাবেন। আপনার ছেলেকে হয়তো কোথাও না কোথাও মেরে ফেলে রাখা হবে, তারপর একটা অ্যাম্বুলেন্স দিয়ে লাশটা পাঠানো হবে। তো আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি। আপনারা আরেকটা বিষয় হচ্ছে এই যে অভিযোগ করছেন, এটার প্রেক্ষিতে আপনার কাছে প্রমাণ কি আছে? আমার কাছে প্রমাণ আছে। আপনারা প্রয়োজনে আমার আব্বুর সাথে কথা বলতে পারেন, কথা বলে এটা বিষয়টা নিশ্চিত করতে পারেন। এবং আমি নাম্বারটা প্রকাশ করেছি, সবাই এটা ট্র্যাক করছে। ওর কোনো রেকর্ড রাখা হয়েছিল এই হুমকির সময়? কোনো রেকর্ড রাখা হয়েছে? আব্বু তো আসলে স্মার্টফোন ইউজ করে না, আমার আব্বু বাটন ফোন ইউজ করে এবং ফোনে মেমোরিও নাই। কোনো জিডি বা থানায় কোনো অভিযোগ? আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা এই লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত, এবং বাসায় বলেছি যে আব্বুকে একটা জিডি করে রাখার জন্য। এবং আমি আজকে রাতের দিকে আমি হাটহাজারীতে একটা জিডি করে আসবো, যারা পারেন আমার সাথে যাবেন। এই হুমকির পর আপনি কি আন্দোলন থেকে সরে যাওয়ার বা কোনো ধরনের ভয় পাচ্ছেন কিনা? দেখেন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছে রাজপথে, এবং আমি প্রথম দিনেই ঘোষণা দিয়েছি এই আন্দোলনের সফলতা এবং আমাদের দাবি আদায় না হওয়া অবধি আমি রাজপথ ছাড়ছি না, প্রয়োজনে রাজপথে রক্ত দিব। মনে করেন আমাদের ছেলেমেয়েরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, যখন থেকে ওরা লেখাপড়া শেষ করে বিভিন্ন জায়গায় চাকরি যখন থেকে ওরা সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলার ওরা যখন আপনার ওই পরীক্ষা দিতে যায়, পরীক্ষার মধ্যে লেখা থাকে আপনার মুক্তিযুদ্ধের কোটা, ঠিক আছে আমরা শ্রদ্ধা করি মুক্তিযুদ্ধ কোটা, তারপরে আপনার উপজাতীয় কোটা, তারপরে আপনার একটা থাকে মন্ত্রীর কোটা, আরেকটা থাকবে সচিবের কোটা, আরেকটা থাকে এমপির কোটা, আরেকটা থাকে আমলার কোটা, এরকম করতে করতে দেখা যায় কোটা যে কয়েকজন এখানে কর্মী নিয়োগ করবে ও কোটার ভিতরে সব ঢুকে যায়। আর যারা কি আপনার যোগ্যতার ভিত্তিতে লেখাপড়া করে আসছে ওরা আর মানে চাকরি দাঁড়াবাসও দিতে পারে না। এখন কি বলার আছে আপনার? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এই আন্দোলনটাকে আমরা সমর্থন করি, 100% সমর্থন করি। আর বাংলাদেশ সমস্ত মানুষকে এই আন্দোলনকে সমর্থন করা দরকার, একান্ত দরকার, যার যার সন্তানদের জন্য। এই যে মানুষের কষ্ট হচ্ছে, এটি নিয়ে কি বলবেন? না, মানুষের কষ্ট এটা একদিনের কষ্ট, এটা কিন্তু আপনার বহু বছর পর্যন্ত এটার ফল দিবে। এটা তো একদিনের কষ্ট, আর আপনার এই কষ্টের ফলটা তো আপনাকে সারা বছর আপনি ভোগ করে যেতে পারবেন। সাধারণ একদিনের কষ্টের জন্য সারাটা জীবন আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে একটা চাকরির জন্য লেখাপড়া করে, এই দেশকে সুন্দর করে প্রতিষ্ঠিত করবে। তারা যদি লেখাপড়া চাকরি যদি এখন যদি কেউ ব্যবসা করবে, কেউ চাকরির জন্য দেখা যাচ্ছে আপনার ওই ব্যানকারি আপনার কাঁচামাল মৌসুমি মাল বিক্রি করে লেখাপড়া শেষ করে, অথচ ওদের চাকরি নেই, অথচ ওদের স্বয়ংসম্পূর্ণ চাকরি, ওরা যোগ্যতা সম্পূর্ণ লেখাপড়া করে আপনার যোগ্যতা অর্জন করছে।